আহ, স্বাগতম। আমি সুব্রত ব্যানার্জি, সহকারী অধ্যাপক, ডিপার্টমেন্ট অফ ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাডভান্স রিসার্চ মেথোডোলজি কোর্সের ইথনোগ্রাফি অ্যান্ড পার্টিসিপেন্ট অবজারভেশন। এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। তবে ইথনোগ্রাফি আসলে এটা একটা ভাস্ট টপিকস। আমরা এটা ফার্স্ট লেকচারে ইথনোগ্রাফির বেসিক সম্পর্কে জানবো এবং আস্তে আস্তে আরো কয়েকটা লেকচারে আমরা ইথনোগ্রাফি সম্পর্কে ইন ডিটেলস জানবো। তো এই লেকচারটি দেওয়ার জন্য আমি যেই বইটি ফলো করেছি সেটা হচ্ছে যে সোশ্যাল রিসার্চ মেথডস, সেকেন্ড কানাডিয়ান এডিশন, অ্যালেন ব্রাইম্যানের বই, অক্সফোর্ড পাবলিকেশনে। তাহলে আমরা যদি ফার্স্টেই দেখি যে ইথনোগ্রাফিটা আসলে কি। তাহলে ইথনোগ্রাফিকে বলা হয় একটা ব্রাঞ্চ অফ অ্যানথ্রোপোলজি, যেটা আসলে সিস্টেমেটিক স্টাডি করে কি, যে ইন্ডিভিজুয়াল কালচার সম্পর্কে বা কোনো গ্রুপ অফ পিপুলের কালচার সম্পর্কে স্টাডি করে, সেই বিষয়টাকে আমরা ইথনোগ্রাফি বলে থাকি। এবং ইথনোগ্রাফির রিসার্চটা মেইনলি অ্যানথ্রোপোলজিক্যাল হলেও সোশ্যাল রিসার্চের ক্ষেত্রে ইথনোগ্রাফিক রিসার্চটা কিন্তু একটা বড় ভূমিকা রাখে। কি জন্য? সেটা হচ্ছে যে হিউম্যান বিহেভিয়ারকে এক্সামিনেশন করে এবং সেটা একটা হিউম্যান কমিউনিটির বা একটা গ্রুপের মেম্বার্সদের তাদের যে ক্যারেক্টারিস্টিক্স এবং তাদের যে বিহেভিয়ার, সেটা সম্পর্কে যদি আমরা সেন্স অফ আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করতে যাই, তাহলে আমাদের ইথনোগ্রাফিক রিসার্চ অবশ্যই দরকার। ইথনোগ্রাফিক রিসার্চ হেভিলি পার্টিসিপেন্ট অবজারভেশনের উপরে রিলাই করে, কারণ পার্টিসিপেন্ট অবজারভেশন এমন একটা প্রক্রিয়া যেখানে একজন গবেষক সরাসরি সেই গ্রুপ অফ পিপুলের সাথে মিশে তাদের সাথে অংশগ্রহণ করে কিন্তু গবেষণাটা পরিচালনা করে। তো সেই জন্যই এই গ্রুপ অফ পিপুলের উপরে হচ্ছে পার্টিসিপেন্ট অবজারভেশনটা ইথনোগ্রাফিক রিসার্চের ক্ষেত্রে বেশি করা হয়। তো এই ইথনোগ্রাফিক রিসার্চের মাধ্যমে কি হয়, রিসার্চার যে গ্রুপ অফ পিপুল আছে তাদের যে সোশ্যাল ইন্টারেকশন আছে বা সেই ইন্টারেকশনটা করার মাধ্যমে কিন্তু তাদের যে বিহেভিয়ার বা তাদের যে লোকাল কনটেক্সট আছে সেটাকে কিন্তু তিনি বোঝার চেষ্টা করেন। এবং ইথনোগ্রাফিক রিসার্চ সোশ্যাল এবং কালচারাল অ্যানথ্রোপোলজিতে এর অরিজিনটা হয়েছে এবং এটা ধারণা করা হয় যে 20 সেঞ্চুরির দিকে সোশ্যাল এবং কালচারাল অ্যানথ্রোপোলজিতে ইথনোগ্রাফিক রিসার্চের সূচনা হয়, কিন্তু পরবর্তীতে সোসিওলজিতে এবং ক্রিমিনোলজিতে ইথনোগ্রাফিক রিসার্চের অনেক ব্যাপকভাবে প্রচলন হয়। এটা মেইনলি একটা কোয়ালিটিভ রিসার্চ মেথড এবং এই ক্ষেত্রে বাট কিছু ক্ষেত্রে এটা কোয়ান্টিটিভ ডাটাকেও এমপ্লয় করতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই কোয়ালিটিভ অ্যাপ্রোচ ইউজ করে এই ধরনের রিসার্চ করা হয়। যেমন ক্রিমিনোলজির ক্ষেত্রে পার্টিকুলার গ্রুপস অফ পিপুলের ডেভিয়েন্ট বিহেভিয়ার দেখার জন্য, গ্যাং ক্রিমিনালিটি দেখার জন্য, বা কোনো দেখা গেছে ভিকটিম গ্রুপের, যেমন হচ্ছে যারা সেক্স ওয়ার্কার থাকে সেই কমিউনিটিতে এই ধরনের গবেষণা কিন্তু করা যেতে পারে। তাহলে এই বিষয়গুলোকে আমরা আসলে ইথনোগ্রাফির বেসিক্স হিসেবে ধরে নেব। এবং আমরা যদি দেখি যে ইথনোগ্রাফিক যে ফিল্ড ওয়ার্ক হয় সেটা মেনলি সোশ্যাল অ্যানথ্রোপোলজিকে রিপ্রেজেন্ট করে এবং এখানে ইথনোগ্রাফির ক্ষেত্রে কিন্তু ফিল্ড ওয়ার্কটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে ফিল্ড ওয়ার্ক না করলে কিন্তু ইথনোগ্রাফিক রিসার্চ সম্পর্কে একজন গবেষক ঠিকমতো জানতে পারবে না। তো এই জন্য ইথনোগ্রাফিক এমন একটা প্র্যাকটিস যেটা আসলে তার কিছু ম্যাথোলজিক্যাল প্রিন্সিপাল থাকে এবং সেটা পার্টিসিপেন্ট অবজারভেশনের মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের গবেষণার ডাটা কালেকশন করা হয়। এবং এই ইথনোগ্রাফিক রিসার্চ নিয়ে অনেক ডিবেট আছে, এটাকে আসলে পার্টিসিপেন্ট অবজারভেশন হলে সেখানে কি ফুল পার্টিসিপেশন দরকার কিনা, সেই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তবে ইথনোগ্রাফিক রিসার্চের ক্ষেত্রে যদি আমরা তার ডেফিনেশনটা দেখি, তাহলে সেটা আসলে এটা কোনো কালচার বা একটা সোসাইটির যে কি আছে, তাদের যে নর্মস, ভ্যালুস এবং তাদের যে ইন্টারেকশন সিস্টেম আছে, সেটা যখন আমরা রেকর্ডিং এবং অ্যানালাইসিস করি কিসের মাধ্যমে, পার্টিসিপেশন অবজারভেশনের মাধ্যমে, তখন সেই গবেষণাটাকে বলি আমরা ইথনোগ্রাফিক রিসার্চ। এবং ইথনোগ্রাফিক রিসার্চের এমপিরিক্যাল ফোকাস থাকে যে সেই পার্টিকুলার গ্রুপ অফ পিপল তাদের সম্পর্কে জানা, যত বেশি ইন্টারেকশনের মাধ্যমে জানা যায় সেটাই তারা চেষ্টা করেন এবং সেখানে কালচারাল লাইফটাকে কনস্ট্রাক্ট করার চেষ্টা করা হয়
যেমন অন্যান্য গবেষণার ক্ষেত্রে দেখা গেছে যে আমরা নির্দিষ্ট কিছু গল্পবাঁধা কোশ্চেনের অ্যান্সার পেয়ে থাকি, কিন্তু ইথনোগ্রাফিক রিসার্চের ক্ষেত্রে সেরকম না, সেখানে তাদের ইনডেপথ তাদেরকে জানার চেষ্টা করা হয়। তো আজকে আমরা ইথনোগ্রাফিক রিসার্চ সম্পর্কে এটা আমরা ডেফিনেশন জানলাম, আরো বিস্তারিত জানবো। এখন আমরা একটা পাওয়ার পয়েন্টে চলে যাই। যে যে ইথনোগ্রাফিক রিসার্চের ক্ষেত্রে আমরা যদি দেখি যে যে ইথনোগ্রাফিক রিসার্চ ক্ষেত্রে আমরা প্রথমেই যেটা বলছি যে অ্যাক্সেস, তাহলে অ্যাক্সেসটা গুরুত্বপূর্ণ। যে ইথনোগ্রাফিক রিসার্চের ক্ষেত্রে রিসার্চার আসলে অ্যাক্সেসটা কিভাবে পাবে। তো আমরা সেই বিষয়টাই দেখবো যে কিভাবে আসলে একজন রিসার্চার অ্যাক্সেস পেতে পারে। তো এই অ্যাক্সেসটা কিন্তু ইথনোগ্রাফিক রিসার্চের ক্ষেত্রে ওয়ান অফ দ্য ডিফিকাল্ট থিংস, কারণ গবেষককে দীর্ঘদিন কোথাও থাকতে হলে, তাদের সেই কমিউনিটির সম্পর্কে জানতে হলে তাকে কিন্তু সেখানে যে যাওয়ার যে পারমিশন সেটা কিন্তু পেতে হবে। তাহলে এই ক্ষেত্রে দুই ধরনের সেটিং থাকতে পারে, একটা হচ্ছে ওপেন আর একটা হচ্ছে ক্লোজ সেটিং। ওপেন সেটিং কোনটা? যেমন কোনো পাবলিক প্লেস হতে পারে, যে কোনো পার্ক, হ্যাঁ, অথবা কোনো সাইড ওয়াকস, অথবা পাবলিক লাইব্রেরি, অথবা পাবলিক কোনো ইনস্টিটিউশন, যেখানে আসলে সহজেই অ্যাক্সেস পাওয়া যায়। তো সেই বিষয়গুলোকে আমরা বলবো ওপেন অ্যাক্সেস বা ওপেন সেটিং। ক্লোজ সেটিং হচ্ছে যেখানে আসলে রেস্ট্রিক্টেড থাকে যে জায়গাগুলো, বা কোনো প্রাইভেট সেটিং গুলো। যেমন দেখা গেছে যে কোনো ইন্ডিজিনাস কমিউনিটিতে আমি অ্যাক্সেস চাচ্ছি, তাহলে সেখানে কিন্তু তাদের অনেক সময় তাদের ক্লোজ সেটিং থাকে, তাহলে পারমিশন গুলা কিন্তু নেওয়া দরকার। আবার কি হচ্ছে, আমি কোনো সোশ্যাল ইনস্টিটিউশনে যেতে চাচ্ছি, কোনো ফার্মস, স্কুল, কালস বা কোনো সোশ্যাল মুভমেন্ট গ্রুপের উপরে ইথনোগ্রাফিক রিসার্চের অ্যাক্সেস চাচ্ছি, তাহলে সেখানে কিন্তু আমার পারমিশন পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো সেই বিষয়গুলাই নিয়ে আমরা আলোচনা করব, যে ওপেন অ্যাক্সেস এবং ক্লোজ সেটিং এ আসলে ইথনোগ্রাফিক রিসার্চের ক্ষেত্রে কেন গুরুত্বপূর্ণ পারমিশন। পরবর্তীতে যেটা বলছি, ওভার্ট ভার্সাস কোভার্ট ইথনোগ্রাফি। ওভার্ট ভার্সাস কোভার্ট ইথনোগ্রাফি কি? কোভার্ট রোল হচ্ছে যে যে যেটা আমি ফার্স্টে কোভার্ট যদি বলি, কোভার্ট হচ্ছে যে এই ধরনের ইথনোগ্রাফিক রিসার্চ যেখানে রিসার্চার তার আইডেন্টিটিটা তার গবেষণায় যখন যাবে সেটাকে ডিসক্লোজ করবে না, তখনই সেটাকে আমরা বলছি কোভার্ট রোল। আর ওভার্ট হচ্ছে ঠিক তার বিপরীতটা, যেখানে আসলে ইথনোগ্রাফার কি করবে, যে তার আইডেন্টিটিটা সে যেই কমিউনিটির উপর গবেষণা করছে সেটা প্রকাশ করবে। তো কেন আমরা ইথনোগ্রাফিতে কোভার্ট ইথনোগ্রাফি করা হয়ে থাকে অনেক সময়? কারণ ওই যে বললাম, অনেক কমিউনিটিতে বা অনেক ইনস্টিটিউশনে বা অনেক ফিল্ডেই কিন্তু রিসার্চাররা সরাসরি তাদের আইডেন্টিটি যদি প্রকাশ করে তাহলে কিন্তু তিনি হচ্ছে অ্যাক্সেস পাবেন না। তো সেই জন্য কভার্ট রোল হচ্ছে দরকার, বিশেষ করে ক্লোজ সেটিং এর ক্ষেত্রে। সেখানে আসলে এই ধরনের গবেষণার ক্ষেত্রে দেখা গেছে যে পারমিশন পাওয়া খুবই টাফ হয়ে যায়। আবার ওপেন সেটিং এ অনেক সময় যদি ওভারটুলের রিসার্চার কাজ করে, তাহলে অনেকেই হয়তো ইনফরমেশন দিতে চাইবেন না। এজন্য এই দুইটি ওভার্ট ভার্সাস কোভার্ট ইথনোগ্রাফিটা গবেষণার ক্ষেত্রে বোঝা জরুরি, যে আমি কোন সেটিং এ আসলে একজন গবেষক সে কি তার ওভার্ট ইথনোগ্রাফি করবে নাকি কোভার্ট ইথনোগ্রাফি করবে। তো এখানে তিনটা পয়েন্ট মাথায় রাখতে হবে যদি আমরা দেখি, তাহলে প্রথমত যেটা করতে হবে যে ক্লোজ সেটিং এর ক্ষেত্রে যে ওপেন ভার্সাস সরি ওপেন ভার্সাস যে ক্লোজ সেটিং আছে সেটার মধ্যে যে পার্থক্য আছে, সেই পার্থক্যটা আগে আমাদের নিরূপণ করতে হবে, যে আসলে প্লেসটা কি ওপেন নাকি হচ্ছে সেটা হচ্ছে ক্লোজ। তারপরে যেমন অনেক সময় ওপেন গ্রুপসের সাথে যদি আমরা গবেষণা করতে যাই ইথনোগ্রাফিক, সেটার জন্য ফর্মাল পারমিশন লাগবে বা ফর্মাল কোয়ালিটি লাগবে। যেমন হচ্ছে আবার ক্লোজ অর্গানাইজেশনের ক্ষেত্রে কি লাগে, যে সেখানেও কিন্তু অনেক সময় এমন ধরনের মানে ক্লোজ সেটিং এর ক্ষেত্রেও কিন্তু অনেক সময় দেখা গেছে যে সেটা ক্লোজ থাকে এবং সেখানে কিন্তু পারমিশনটা অবশ্যই দরকার হয়। যেমন বেল 2007 সালে তার একটা গবেষণায় দেখেছেন ইথনোগ্রাফি, যে অনেক ওয়েস্টার্ন কানাডিয়ান যারা সেপারেটিস্ট গ্রুপ আছে তাদের মিটিং এ অনেক পাবলিকদেরকে ওপেন করে দেয়, যদিও এটা একটা কি ক্লোজ সেটিং, কিন্তু তারা মিটিং গুলো ওপেন করে দেয় এই জন্যই যেন
তাদের মুভমেন্টের ইনফরমেশন গুলা বা তারা যে অ্যান্টি গভর্নমেন্ট বা তারা তাদের পার্টিকুলার দাবিতে কি চাচ্ছে সেই মিটিং গুলা যদি গবেষকরা বা সাধারণ মানুষ জানতে পারে তাহলে তাদের মধ্যেও সচেতনতা তৈরি হতে পারে। তো এই জন্যই আসলে কোনো সেটিং যদি ক্লোজ হয় তাহলে সেখানে আমি কি বিষয় নিয়ে গবেষণা করছি সেটা কিন্তু গুরুত্বপূর্ণ, তাহলে সেখানে কিন্তু আমি ওভার্ট ইথনোগ্রাফিও করতে পারি। তারপরে ওভার্ট ভার্সাস যে কোভার্ট ইথনোগ্রাফি, দ্বিতীয় বিষয়টা হচ্ছে সেটা কিন্তু ভ্যারি করতে পারে। কিভাবে? যে সেটা কালচার টু কালচার, কনটেক্সট টু কনটেক্সট ভ্যারি করতে পারে। যে অনেক কালচারে দেখা গেছে যে যে বিষয়টা গ্রহণযোগ্য আছে বা অ্যাক্সেসটা পাওয়া যাবে, আবার অনেক কালচারে সেটা কিন্তু পাওয়া যাবে না। তাহলে সেই বিষয়গুলোকে আমাদের মাথায় রাখতে হবে যে আসলেই আমাদের যেমন আমি যদি বলি যে আমরা যদি বাংলাদেশের কনটেক্সটেই বলি, সেখানে আমরা যদি ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে গবেষণা করতে চাই, এখানে কিন্তু অনেকেই হচ্ছে তথ্য দিবে না। আবার আমরা যদি এই গবেষণাটাই ভিন্ন কোনো কান্ট্রিতে করতে যাই, ওয়েস্টার্ন কান্ট্রিতে, তাদের কিন্তু কনভিন্স করলে তারা দিতে চাবে। আবার রেপ ভিকটিমের ক্ষেত্রে বাইরে আমি যেটা ফেস করেছি যে রেপ ভিকটিমের ক্ষেত্রে ভিকটিমের তথ্য দিতে গেলে অনেক ইথিক্যাল পারমিশন লাগে। বিশেষ করে আমি কানাডায় সেটা দেখেছি। তো সেটা কিন্তু ইথিক্যাল বোর্ডও থাকে, তারা কিন্তু আগে ভিকটিম পারমিশন দেওয়ার আগে আসলে অন্যান্য বোর্ডকে তাকে ফেস করতে হবে যেটা ইথিক্যাল কিনা। আবার দেখা গেছে আমি আমার দেশে দেখেছি যে সরাসরি একজন রিসার্চার ভিকটিমের কাছে চলে যাচ্ছে, ভিকটিম ডাটা দিচ্ছে। তার মানে কি যে সে আসলে সরাসরি সেখান থেকে ডাটা কালেকশন করতে পারছে, ইনডেপথ ইন্টারভিউ করে ফেলতেছে। তার মানে কি এই বিষয়গুলো কিন্তু কনটেক্সট টু কনটেক্সট বা কালচার টু কালচার কিন্তু ভেরি করে। আবার কি হয় যে ইথনোগ্রাফার্সরা যদি অনেকের কাছে গবেষণার জন্য যেতে চাই তাহলে সেখানে কন্ট্যাক্ট পার্সনটা কিন্তু গুরুত্বপূর্ণ, বা সে কিভাবে কন্ট্যাক্ট করবে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো সে কি আসলে একজন ওপেন অবজারভার হবে নাকি ক্লোজ অবজারভার হবে বা ডিসগাইজ অবজারভার হবে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। যেমন অ্যাকিনসন নামে একজন গবেষক 1981 সালে তিনি একটা গবেষণা করেছিলেন। তিনি আসলে ডক্টরদের এবং পেশেন্টদের উপরে তার একটা ইথনোগ্রাফিক রিসার্চ করেছিলেন। তো তিনি সেখানে দুই ধরনের রোল প্লে করলেন। যেমন ডক্টরদের কাছে তিনি যখন গেলেন তখন তিনি ওপেন ইথনোগ্রাফি করলেন ডক্টরদের পারমিশন নিয়ে, এবং তারা তাকে পারমিশন দিয়েছিল। কিন্তু তিনি যখন আবার পেশেন্টদের কাছে গেলেন, পেশেন্টদের পারমিশন না নিয়েই তিনি কোভার্ট ইথনোগ্রাফি করেছিলেন। কারণ তার গবেষণার উদ্দেশ্যই ছিল যে যদি তার পেশেন্টরা তার গবেষণার উদ্দেশ্য জেনে যায় তাহলে হয়তো অ্যাকচুয়াল ডাটা দিবে না, সেজন্যই। এরকম অনেক বিষয় থাকে। যেমন গ্লোয়েক্স কি করেছে 1994 সালে তিনি গবেষণা করেছিলেন। তিনি আসলে ওয়ার্কিং ক্লাস উইমেনদের উপরে ফেমিনিজম এর উপরে, উইমেনরা আসলে ফেমিনিজমটাকে কিভাবে দেখে সেই বিষয় নিয়ে গবেষণা করেছিলেন। তো তিনি ছিলেন একজন কোভার্ট অবজারভার, মানে তিনি আসলে তাদেরকে ডিসক্লোজ করতে চান নাই, কারণ তার গবেষণার প্রাইমারি অবজেক্টিভটা ছিল পলিটিক্যাল, একাডেমিক পারপাসে না। এবং তিনি কি করেছিলেন যে তিনি আসলে চেয়েছিলেন যে একজন উইমেন কিভাবে আসলে তার এই ওয়ার্কিং ক্লাসের উইমেন যারা আছে তারা নিজেদেরকে কিভাবে তাদের যে জেন্ডারকে রিপ্রেজেন্ট করে বা তারা আসলে ফেমিনিজমটাকে কিভাবে দেখে সেই বিষয়গুলোকে তিনি হচ্ছে দেখতে চেয়েছিলেন। তো এইভাবেই কিন্তু ওভার্ট ভার্সাস ওভার্ট ইথনোগ্রাফিটা দেখা হয়। তো আমরা এখন একটা ইথনোগ্রাফি নিয়ে একটা ভিডিও দেখব, আমরা চলে যাচ্ছি সেখানে। So, in order to study people, anthropology uses a process called ethnography. There are four key things to know about ethnography. One, it is run in a completely immersive way. The anthropologist enters and spends a significant amount of time in the real environment to be observed. This varies between 1 to 3 weeks. When we studied flexibility at work in PricewaterhouseCoopers New Zealand, we went there from 9 to 5 and even had our own desk and access cards. Number two, it tries as much as possible to not alter or reproduce real life. So, in order to understand not just what people say, but also to connect it to what they do, the anthropologist interacts and observes people as they go about their daily activities without disrupting them. When we studied financial debt and technology solutions for Harvard New Zealand, we followed a
customers everywhere they went, as they considered and went through the debt application process. For example, we were spending time in a car lot office and then to a management boardroom or then basement of an office leading support team. It uses social and cultural academic theories to scale the understanding of a small group to a larger one. The observations in the studied environment are matched against social and cultural theories that can help explain and scale the findings of the research. When we studied New Zealand's engagement with the kiwi bird protection and gaming, we also analyzed national identity formation as well as the importance of the environment in the New Zealand culture. 4. Actionable by working complement and enhancing practices like design thinking, user experience, or organizational development. When we studied financial debt and technology solutions for hardware in New Zealand, our observation work landed, amongst other deliverables, in user experience maps and was used alongside us in design thinking sprint. If this makes you curious to meet us or work with us, send us an email and we'll take it from there. তাহলে আমরা এতক্ষণ এই ভিডিওতে দেখলাম যে ইথনোগ্রাফি বলতে আসলে আমরা কি বুঝি, এবং সেখানে কিছু বিষয়ের কথাও বলা হলো যে ইথনোগ্রাফির সময় যেটা মেইনটেইন করতে হবে। তো আমরা আবার চলে যাব হচ্ছে যে ইথনোগ্রাফির যে বিষয়গুলো ছিল, যে যেটা আমরা বললাম ওভার্ট ভার্সাস কোভার্ট যে ইথনোগ্রাফি। তো এই কোভার্ট ইথনোগ্রাফির ক্ষেত্রে আমাদের আসলে মূল অ্যাডভান্টেজটা কি? তো কোভার্ট ইথনোগ্রাফি হলে সেটার যে সুবিধা হচ্ছে সেটা ইজিয়ার অ্যাক্সেস, যে যখন একজন রিসার্চার তাকে ডিসগাইজ করছে এবং তার অ্যাকচুয়াল তথ্যটা বলছে না, তাহলে কি হচ্ছে যে তিনি কিন্তু আসলে যারা পার্টিসিপেন্ট তারা কিন্তু তাকে খুব ইজিলি নিচ্ছে এবং তারা কিন্তু জানতেছে না যে তিনি একজন রিসার্চার। তাহলে সেখানে কিন্তু সেখান থেকে তিনি অনেক ইনফরমেশন হচ্ছে পাচ্ছেন। দ্বিতীয় যে সুবিধা হচ্ছে যে লেস রিঅ্যাক্টিভিটি, যে পার্টিসিপেন্টরা যেহেতু জানছে না যে তিনি একজন রিসার্চার, সো তারা কিন্তু অত রিঅ্যাক্টিভ হচ্ছে না, বা তারা কিন্তু তাদের ন্যাচারাল যে বিহেভিয়ার সেই বিহেভিয়ারটা কিন্তু শো করছে, যেটা ওভার্ট ইথনোগ্রাফির ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই করে না। কারণ যখনই একজন পার্টিসিপেন্ট বা কমিউনিটি জেনে যাবে যে তাদের উপরে গবেষণা করতেছে, তখন কিন্তু তারা নিজেদের যেটা স্বাভাবিক সেই আচরণগুলা কিন্তু করবে না। তাহলে এই বিষয়গুলা কিন্তু আমরা কোভার্ট ইথনোগ্রাফির ক্ষেত্রে মানে আমরা পজিটিভ সাইডগুলা দেখলাম। আর নেগেটিভ সাইডগুলো যদি দেখি, প্রথমত হচ্ছে যে দ্য প্রবলেম অফ টেকিং নোটস, যে সেখানে নোট টেকিং করা কিন্তু ইথনোগ্রাফারের পক্ষে অনেক টাফ, কারণ সে যেহেতু নিজেকে ডিসগাইজ করেছেন, তাহলে তাদের সামনে কিন্তু তিনি মানে পার্টিসিপেন্টরা কি বলছে বা কি আচার আচরণ করছে তিনি কিন্তু ইনস্ট্যান্ট নোট লিখতে পারতেছেন না, যেটা ইথনোগ্রাফারের একটা বড় সমস্যা। কারণ ইথনোগ্রাফি করতে হলে আমাকে ফিল্ড নোটস নিতে হবে, আমরা ফিল্ড নোটস সম্পর্কে পরের লেকচারে দেখব। তো এই সমস্যাটা আছে। দ্বিতীয় যে সমস্যা সেটা হচ্ছে যে এখানে ইথনোগ্রাফার অ্যাপ্রোপ্রিয়েট মেথডস নাও ইউজ করতে পারে। কেন? তিনি যে মেথড দিয়ে ইথনোগ্রাফি করবেন, যেহেতু তিনি কোভার্ট রোল প্লে করতেছেন, তিনি কিন্তু অ্যাকচুয়ালি সেই মেথডটা ইউজ করতে পারছেন না। কারণ এখানে পার্টিসিপেন্টরা তাদের ন্যাচারাল বিহেভিয়ার করার ফলে তিনি কিন্তু পার্টিসিপেন্টদের সবসময় মোটিভেট করতে পারছেন না। কারণ তিনি কিন্তু রিসার্চার, এটা পার্টিসিপেন্টরা না জানার ফলে তিনি যদি সেই রিলেটেড কোয়েশ্চেন হঠাৎ করে করতে যান, তাহলে কিন্তু পার্টিসিপেন্টরা সেটা বুঝে যেতে পারে বা তাকে সন্দেহ করতে পারে। এই জন্য তাকে ম্যাথোলজিক্যাল প্রবলেমে ভুগতে হতে পারে। তৃতীয় যে সমস্যা সেটা হচ্ছে যে অ্যাংজাইটি, যেখানে রিসার্চার মানে দুশ্চিন্তায় পড়ে যাবে, কারণ তিনি আসলে সবসময় একটা স্ট্রেসফুল সিচুয়েশনে থাকবেন, যে কখন আসলে তার পার্টিসিপেন্টরা তাকে জেনে যায় বা জেনে গেলে তারা কি ধরনের রিয়াকশন করে, অথবা তিনি যেভাবে রিসার্চটা চাচ্ছেন সেটা ঠিকমতো করতে পারতেছেন কিনা, এইটা নিয়ে কিন্তু তার অ্যাংজাইটিতে ভুগতে হয়। এবং ওখানে সবাই তিনি যেভাবে চাচ্ছেন সেভাবে বিহেভ না করার ফলে তিনি কিন্তু সবসময় তার ডেটা কালেকশনটা করাটাও তার জন্য ইজিয়ার হচ্ছে না। সো গবেষক কিন্তু এই বিষয়গুলা মানে সে কট ধরা পড়ে যাবে কিনা বা সে ঠিকমতো তার তথ্য সংগ্রহ করতে পারছে কিনা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু তিনি সবসময় দুশ্চিন্তায় থাকেন। চতুর্থত হচ্ছে ইথিক্যাল প্রবলেম, যে কাউকে না জানিয়ে গবেষণাটা করা, এটা কিন্তু একটা ইথিক্যাল প্রবলেম আছে। এবং সেখানে
কোভার্ট রোল যখনই করবে তখনই কিন্তু তাকে কি করতে হবে, যে না জানিয়ে গবেষণা করতে হচ্ছে, যেটা রিসার্চের একটা ইথিক্সের ব্রেকডাউন বলা হয়। তো সেইটা রিসার্চার কিভাবে সামঞ্জস্য করবেন সেটা একটা বিগ কোয়েশ্চেন। বা যখন তার রিসার্চটা যখন কোথাও পাবলিশ করতে হবে তখন কিন্তু তার এই ইথিক্যাল কনসার্ন গুলাকে ঠিক মতো অ্যাড্রেস করতে হবে, না হলে কিন্তু রিসার্চটা ইথিক্যাল ইস্যুগুলাকে মানে হচ্ছে অ্যাড্রেস করা যাবে না। তো এই বিষয়গুলো ইথনোগ্রাফির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তো আমরা যদি এখন দেখি যে অ্যাক্সেস টু, আমরা যদি পরের বিষয়টাই মানে চলে আসি ওভার্ট ভার্সাস কভার টুলের পরে, তাহলে আমরা দেখব সেখানে আমরা একটু পাওয়ার পয়েন্টে চলে যাই, যে অ্যাক্সেস টু ক্লোজ সেটিং, সরি অ্যাক্সেস টু ওপেন সেটিং এর ক্ষেত্রে কি বিষয়গুলো আসতে পারে। তো অ্যাক্সেস টু ওপেন সেটিং এর ক্ষেত্রে যেটা হতে পারে যে প্রথমতই যে 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 ওপেন সেটিং একজন হয়তো গেটকিপার থাকতে পারে, বা কেউ হচ্ছে তার কাছে পারমিশন চাইতে হতে পারে, বা সেটা যদি একটা সিটি কর্পোরেশন হয়, একটা পার্ক হয়, পাবলিক প্লেস হয়, সেখানেও কিন্তু আমি সহসাইজে গবেষণা করতে পারি না। অনেক সময় সেখানে সেই সিটি কর্পোরেশনের প্রধান যিনি থাকেন বা সেই এলাকার প্রধান যিনি থাকেন তার কাছ থেকে কিন্তু হচ্ছে আমার পারমিশন নেওয়া লাগতে পারে। তো সেই বিষয়গুলোকে গুরুত্বপূর্ণ। এবং এই জায়গাটা মানে ওপেন সেটিং এর ক্ষেত্রে যেটা টেইলর 1993 সালে তিনি একটা গবেষণা ক্ষেত্রে বলেছিলেন যে তিনি আসলে ড্রাগ কাউন্সিলর মানে হচ্ছে ড্রাগ ইউজারদের উপরে গবেষণা করতে চেয়েছিলেন ওপেন সেটিং এ। তো সেখানে তিনি কি করেছিলেন, ড্রাগ যে কাউন্সিলর আছে বা সেখানে যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম আছে তাদের সাথে আগে তিনি বৈঠক করেছিলেন এবং তাদের কাছ থেকে পারমিশন নিয়ে পরবর্তীতে তিনি কিন্তু এই ইথনোগ্রাফিক রিসার্চটা করেছিলেন। আবার এইখানে ওপেন সেটিং এর ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আহ, আহ, সেটাকে হ্যাঙ্গিং অ্যারাউন্ড, যে আমি একজন গবেষকের ক্ষেত্রে যে সে আসলে সেখানে মানে কতদিন গবেষণা করবে, বা যেহেতু তার সেটিংটা একদম মানে সেখানে ওপেন সেটিং এ তো সে কাউকে মোটিভেট করে সবসময় তার কাজ করতে পারবে না। তার মানে কি তাকে ওই জায়গাটাই যেটাকে বলছে হ্যাঙ্গিং অ্যারাউন্ড, মানে সেখানে অনেকদিন ঘোরাফেরা করতে হবে, তারপরে আস্তে আস্তে তার ডেটা কালেকশনের দিকে যেতে হবে। তো উলফ 1991 এ একটা গবেষণা করেছিলেন, সেখানে তিনি কানাডিয়ান বাইকারদের উপর একটা গবেষণা করেছিলেন যে তাদের মধ্যে আসলে ডিভিয়েন্ট বিহেভিয়ার গুলো আছে কিনা, এবং তারা মানে যেই ল গুলো আছে মানে হচ্ছে ব্রেকার বা গতির, সেই ল গুলা ঠিক মতো মানছেন কিনা। তো তিনি সেখানে ওভার রোল প্লে করে তিনি কি করেছিলেন, যে বাইকার গ্রুপের সাথে মিশে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি দেখলেন যে আসলে এটা খুবই প্রবলেমেটিক, কারণ তারা যে স্পিডে বাইক চালায় সেটা তার সাথে তাদের মানে হচ্ছে তাদের সাথে মিশে যাওয়া তার পক্ষে কঠিন হচ্ছে না, এবং তাকে অনেকে সন্দেহের চোখে দেখছেন। তো এই বিষয়গুলা হচ্ছে ওপেন সেটিং এর ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। তো আমরা যদি এখন ক্লোজ সেটিং এর ক্ষেত্রে আসি, যে ক্লোজ সেটিং এর ক্ষেত্রে আমরা যদি অ্যাক্সেস পেতে চাই তাহলে সেখানে আমাদের কি কি রোল প্লে করতে হবে, বা ক্লোজ সেটিং মানে কি, যেই সেটিং গুলোতে আমার পারমিশন লাগবে। তো সেই পারমিশন নেওয়াটা কিন্তু আমাদের জন্য একটা হার্ড ওয়ার্ক, কারণ ওখানে পারমিশন দিবে কিনা, ইথনোগ্রাফিক রিসার্চ যখন অনেক দিন ধরে হয়, সো সেখানে ইনডেপথ ইন্টারভিউ করতে হলে একটা ইনস্টিটিউশন বা একটা, যদি আমরা কোনো গ্রুপের কথা বলি, সেখানে কিন্তু অ্যাক্সেস পাওয়াটা টাফ হয়ে যায়। তাহলে এই ধরনের অ্যাক্সেস আমরা কিভাবে নিব? তো সেখানে কিছু পরামর্শ দেওয়া হয়েছে। প্রথমত বলা হচ্ছে, যদি কোনো ফ্রেন্ডস থাকে বা পরিচিত কেউ থাকে বা কলিগ থাকে সেই অর্গানাইজেশনে বা সেই গ্রুপে, তাদের মাধ্যমে আসলে ইন্ট্রোডিউস করতে হবে যে আমি একজন রিসার্চার, আমি তাহলে আমার সেই পরিচিত মানুষের মাধ্যমে আমি সেই কমিউনিটি, সেই অফিস বা সেই যেই জায়গাটায় আমি ইথনোগ্রাফি করব সেই জায়গায় আমি পারমিশনের জন্য চেষ্টা করব। দ্বিতীয়ত, যে অর্গানাইজেশনের এমন কারোর সাথে কথা বলবো যিনি আসলে গবেষণার বিষয়টা বুঝেন এবং গবেষণার ভ্যালুটা বুঝতে পারেন। তো তার কাছে যে আমি কি করবো, যে গবেষণার ভ্যালু সম্পর্কে বা গবেষণাটা সম্পর্কে সুন্দরভাবে তাকে বুঝাবো, এবং সেই গবেষণার কি রেশনাল সেই বিষয়টা আমি কিন্তু তার কাছে সুন্দরভাবে বলবো। এই ব্যাখ্যা করার ফলে তিনি যদি কনভিন্স হন তাহলে দেখা গেছে যে তিনি পারমিশনটা দিয়ে দিতে পারেন। তাহলে সেই বিষয়গুলোকে আমাদের হায়ারার্কি অনুসারে একটা গ্রুপ অথবা একটা অর্গানাইজেশনে সেখানে কিন্তু যেয়ে আমাদের সেখানে নক করতে হবে। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে আহ, যে এই গবেষণার বদলে বা অ্যাক্সেসের বদলে কিছু অফার করা।
কি ধরনের অফার করা, যে সে গবেষণার পরে যে রিপোর্টটা করবে বা যে ডেটা কালেকশনটা হবে সেটা আসলে তাদেরকে দেখাবে, যেন তারা তার বিষয় সম্পর্কে কোনো কিছু সাসপিশন থাকলে সেই সন্দেহটা না থাকে। এবং এটা দেখানোর ফলে কি হবে, যে একটা ট্রান্সপারেন্সি থাকবে, যে সে এমন কোনো ডেটা কালেকশন করলো সেটা সেই গ্রুপ বা অর্গানাইজেশনের জন্য নেতিবাচক বা তাদের রাইট অফ প্রাইভেসিটাকে ভঙ্গ করে, তাহলে সেই বিষয়টা কিন্তু আর থাকছে না। তাহলে এই বিষয়টা তৃতীয়ত খেয়াল হতে পারে টেকনিক। চতুর্থ হচ্ছে যে যে আমি যেই বিষয়ে গবেষক বা ইথনোগ্রাফার যেই বিষয় নিয়ে গবেষণা করছি সেটার ক্লিয়ার ম্যাথোডোলজি তাদেরকে বোঝানো বা সেটার এইম সম্পর্কে। ম্যাথোডোলজিটা যদি ঠিক মতো বোঝানো যায় তাহলে কি হবে, যে সেখানে তথ্য সংগ্রহ করা কিন্তু ইজিয়ার হয়ে যেতে পারে। কারণ তারা হয়তো মেথড সম্পর্কে না জানার ফলে অনেক কিছু তাদের কাছে মেসি মনে হতে পারে। সো সেই বিষয়টা আমরা যদি ঠিক মতো ম্যাথোডোলজি তাদেরকে বুঝাইতে সক্ষম হয় তাহলে হয়তো সেখানে গবেষণাটা সহজ হয়ে যাবে। পঞ্চমত হচ্ছে যে ইথনোগ্রাফির ক্ষেত্রে এই অ্যাক্সেসটা পাওয়ার ক্ষেত্রে সবসময় গবেষককে মাথায় রাখতে হবে যে নেগোশিয়েট, যে আমি সেই ইনস্টিটিউশন, গ্রুপস বা সেই অর্গানাইজেশন বা সেই এরিয়া যার সঙ্গে ডিল করছি তাদের সঙ্গে আমাকে মানে ডে বাই ডে নেগোশিয়েট করতে হবে। হয়তো ফার্স্ট টাইমে আমাকে রিজেক্ট করতে পারে বা স্লাইটলি আমাকে নেগলেক্ট করতে পারে, বাট আমাকে দিনে দিনে তাদেরকে যে আমার গবেষণার উদ্দেশ্য বা তাদের সাথে ফ্রিকুয়েন্টলি কথা বলে নেগোসিয়েশনের মাধ্যমে আমাকে কিন্তু অ্যাক্সেসটা নিতে হবে। কারণ যেহেতু গবেষণাটা করা আমার জন্য গুরুত্বপূর্ণ, তাহলে তাদেরকে আমার র্যাপোর্ট বিল্ডিং এর মাধ্যমে বুঝাইতে হবে। এরপর পরবর্তীতে আমি যাদের উপরে কাজ করব তাদের সাথে ফ্র্যাঙ্ক হতে হবে, যে শুধু টপ পজিশনে যারা আছে তারাই না, যাদের উপর কাজ করব তারা যেন আমাকে ইজিলি অ্যাকসেপ্ট করে, সেজন্য আমাকে কি করতে হবে, তাদের সাথে ফ্রেন্ডলি আচরণ করতে হবে। আমি গবেষক হয়ে যদি তাদেরকে কি করি, যে কন্ট্রোল করার চেষ্টা করি, তাহলে কিন্তু তারা আমাদের কাছে তথ্য দিতে চাইবে না বা আমাকে ইথনোগ্রাফার হিসেবে তারা তাদের কমিউনিটিতে অ্যাকসেপ্ট করবে না। যেমন আমি যদি একটা আদিবাসী গ্রুপে যাই বা আদিবাসী কালচারে যে গবেষণা করি, করে আমি যদি তাদের নিয়ম নীতি না মানি এবং তাদেরকে যদি আমি আন্ডার এস্টিমেট করি এবং কোনোভাবে কন্ট্রোল করার চেষ্টা করি, তারা যদি এটা বুঝে তাহলে কিন্তু তারা আমাকে ওয়েল অ্যাকসেপ্ট করবে না এবং তারা আমার সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। তাহলে এই বিষয়গুলো কিন্তু একজন রিসার্চারকে মাথায় রাখতে হবে। তো সেই বিষয়টা আসলে গবেষণার ক্ষেত্রে খুব জরুরি। তাহলে আজকের লেকচারে আমরা যে বিষয়গুলো করলাম সেটা হচ্ছে যে ইথনোগ্রাফি কি এবং ইথনোগ্রাফি কেন গুরুত্বপূর্ণ, ইথনোগ্রাফির ক্ষেত্রে অ্যাক্সেসটা কিভাবে হতে পারে, একটা হচ্ছে যে ওপেন ভার্সাস ক্লোজ সেটিং, দুইটা সেটিং, এবং সেখানে ওভার্ট ভার্সাস কোভার্ট ইথনোগ্রাফি, এই দুইটা মেথড সম্পর্কে আমরা জানলাম, এবং কিভাবে ওপেন সেটিং এ অ্যাক্সেস নিতে হয় এবং কিভাবে ক্লোজ সেটিং এ অ্যাক্সেস নিতে হয় সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানলাম। তো আমরা পরবর্তী লেকচারে আসলে ইথনোগ্রাফারের রোল কি হতে পারে গবেষণার ক্ষেত্রে বা ইথনোগ্রাফারের টাইপোলজি গুলা কি কি আছে এবং সেক্ষেত্রে ফিল্ড নোটস কিভাবে গ্রহণ করতে হয় সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। তাহলে আজকে আমাদের লেকচার এই পর্যন্তই, আমরা নেক্সট ক্লাসে এই বিষয়গুলো নিয়ে আসবো। আমি আবারও বলে দিচ্ছি, এই লেকচারটি আমরা দিয়েছি অ্যালেন ড্রাইম্যানের বই থেকে, সোশ্যাল রিসার্চ মেথড, সেকেন্ড কানাডিয়ান এডিশনে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।